তো আজকে আমরা চেষ্টা করব যে ব্যাংকিং ইন্স্যুরেন্স চ্যাপ্টারের যে আরো দুইটা পার্ট, সেটা হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স এবং হচ্ছে মেরিন ইন্স্যুরেন্স। মেরিন ইন্স্যুরেন্সের গত ক্লাসে একটা সাইডের 1 থেকে 6 পর্যন্ত আমরা ম্যাথ দেখছিলাম উদাহরণ। তো আজকে পরে আরেকটা অংশ আছে, সেটা নিয়ে আমরা দেখব। সেটা হচ্ছে কি, সাধারণ আংশিক ক্ষতি। এবং সাধারণ আংশিক ক্ষতিটা কিসের উপর হয় সেটা নিয়ে আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। বলছে এখানে সাধারণ আংশিক ক্ষতিতে বীমাকৃত বিষয়বস্তু একাধিক হলে বিষয়বস্তুর প্রতিটি মূল্য পৃথকভাবে নির্ণয় করা গেলে তার ক্ষতিকে সাধারণ আংশিক ক্ষতি বলে। সাধারণ আংশিক ক্ষতির ক্ষেত্রে বীমাকৃত প্রতিটি বিষয়বস্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত বড় ধরনের কোনো বিপর্যয় এড়াবার জন্য কিংবা সকল পক্ষের স্বার্থ রক্ষার জন্য এই ধরনের ক্ষতির উদ্ভব হয়ে থাকে। সাধারণ আংশিক ক্ষতি তাই বিভিন্ন পক্ষের মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হয়। কখনো কখনো জাহাজকে বিপদ থেকে রক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে কিছু ক্ষতি স্বীকার করা হয়। এখন ধরো সাপোজ একটা যেহেতু জাহাজ নিয়েই কথা বলতে হবে, কারণ জাহাজে ধারণ ক্ষমতা হচ্ছে 500 বস্তা, সে নিয়ে নিল 1000 বস্তা। তো তার ধারণ ক্ষমতার বেশি হলে সেটা সে কি করবে, সমুদ্রে পণ্যগুলো ফালাই দিবে, নাহলে সে ডুবে যাবে। তাহলে সবার পক্ষে স্বার্থ রক্ষার জন্য সে কি করবে, পণ্য ফেলে দিয়ে দেবে। যেমন হচ্ছে পণ্য ফেলে দিয়ে কিংবা বিকল জাহাজকে টেনে তীরে না, অনেক সময় জাহাজ চলতেছে, জাহাজটা বিকল হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল, তখন এটাকে টেনে জাহাজের নদী থেকে সাইডে নিতে গেল, একটা কি হলো, টেনে নিতে গেলে এক্সট্রা একটা ক্ষতি হলো, খরচ হলো। এই ক্ষতিগুলোকে আমরা সাধারণ ক্ষতির আওতায় পড়ি। তো সাধারণ ক্ষতি হওয়ার কারণে এগুলাকে সাধারণ আংশিক ক্ষতি বলা হয়। কারণ সাধারণ আংশিক ক্ষতির ভিতরে যে যে পক্ষ, যেমন পণ্যের মালিক, জাহাজের মালিক, তারপর আরো যে যে পক্ষ থাকে, তাদের সকলের পক্ষের ক্ষতিটা একসাথে গণনা করা হয়। তো যার কারণে এটা সাধারণ আংশিক ক্ষতিতে সকল পক্ষের উপরই ক্ষতিটা বন্টন করে দেওয়া হয়। তো উদাহরণ আমরা 7 নম্বরটা একটু বোঝার চেষ্টা করি। উদাহরণ 7-এ কি বলছে, যে 40 লক্ষ টাকা মূল্যের এম ঐশী নামক একটি জাহাজ 25 লক্ষ টাকার পণ্য বোঝাই করে যাত্রা শুরু করে। জাহাজটার মূল্য হচ্ছে 40 লক্ষ টাকা। প্রতিমধ্যে জাহাজটি বিপদমুক্ত করার জন্য সব পণ্যই সমুদ্রে নিক্ষেপ করে। তো বিপদমুক্ত রাখার জন্য জাহাজটা সমুদ্রে পণ্যগুলা ফালায় দেয়। যে পণ্যের মাসুল আবার এদের ভিতরে আবার ছিল 5 লাখ। এখন সাধারণ আংশিক ক্ষতি সমন্বয় নির্ণয় করতে বলছে। তো এখানে প্রথমে হচ্ছে মোট ক্ষতি নির্ণয় করে। তাহলে এখানে মোট ক্ষতির ভিতর প্রথমে পণ্যের ক্ষতি। পণ্য যেহেতু ফালাই দিচ্ছে, পণ্য হচ্ছে স্যার পণ্যের মাসুল মানে কি? পণ্যের মাসুল মানে হচ্ছে, অনেক সময় দেখা যায় আহ, পণ্য কেনার পরও জাহাজে এক্সট্রা টাকা দিতে হয়, বা জাহাজের মালিকদের হোক বা একটা পক্ষকে এক্সট্রা বিমার মতো আর কি, পণ্যের মাসুল আবার দেওয়া ছিল এক্সট্রা। পণ্য কিনছে কিন্তু জাহাজে উঠার কারণে এক্সট্রা আবার খরচ দিতে হয়। তো সেটা জাহাজে উঠা কি মাত্র, এটা কিন্তু একটা খরচ। পণ্য আসুক বা না আসুক, এই মাসুলটা তো একবার খরচ হয়ে গেছে। সেটা তো এখন ধরো সাপোজ আহ জাহাজে কিছু পণ্য উঠাইলা, সেখানে ধরো সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে বুঝাই তোমাকে। নর্মালি একজন ব্যক্তি যদি লঞ্চে উঠে, সেক্ষেত্রে কি করতে হয়, 10 টাকার একটা টিকিট দিয়ে এই ওই ঘাটটা পার হইতে হয়। তো ঠিক সেম জাহাজে পণ্য উঠানোর ক্ষেত্রে, জাহাজের মাল উঠাইলো বা জাহাজের যে পণ্যের যে উঠাইতে যে এই যে খরচগুলা হলো বাধ্যতামূলক, এগুলো পণ্যের মাসুলের আওতায় পড়ে। তো এই খরচটা তো হয়ে গেছে। তো এই খরচটা হয়ে গেলে এটা কি, পণ্য, এটা ক্ষতি। কারণ এটা তো আর এটা রিপিট আসবে না। এই জন্য পণ্যের মাসুল ধরনের যত খরচ আছে পণ্য রিলেটেড, সেই খরচগুলো তো যেটা হয়েছে সেটা তো হবেই। কারণ লেবারদের খরচ দিচ্ছে, বিভিন্ন ঘাট খাজনা থাকতে পারে, টার্মিনাল খাজনা থাকতে পারে,
সব পণ্য আনার জন্য এগুলা খরচ হয়েছে। তো এগুলা কি পণ্যের মাসুল। তো এইভাবে তার পণ্য আনার ক্ষেত্রে মোট ক্ষতি হলো কত? 30 লাখ। ধরো জাহাজের পণ্য কোনো ক্ষতি হলো না, যেহেতু সম্পূর্ণ পণ্য সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে, সুতরাং পণ্যের ক্ষতির সঙ্গে মাসুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য ওরাই বলে দিছে। সুতরাং এক্ষেত্রে জাহাজ পণ্যের মূল্য ও মাসুলের আনুপাতিক হার নির্ণয় করে ক্ষতি সমন্বয় করতে হবে। আমরা শুরুতেই একটা জিনিস বলছি যে এই সাধারণ আংশিক ক্ষতিটা সকল পক্ষের উপর বন্টন করা হয়। এখন জাহাজের ক্ষতি হয় নাই বলে জাহাজ কর্তৃপক্ষ বা জাহাজ মালিক মাফ পেয়ে যাবে তা না, তাকেও তার যে জাহাজের মূল্য অনুযায়ী তার ক্ষতির অংশ বন্টন করতে হবে। কারণ তুমি মাতবরি করে আরেকজনের পণ্য নষ্ট করবা, সেটার ক্ষতি বহন তুমি করবা না তা কিন্তু না। তো সাধারণ আংশিক ক্ষতির উদ্দেশ্য হচ্ছে এখানে সকলকেই ওই ক্ষতির অংশ আনুপাতিক হারে বহন করতে হবে। সুতরাং এক্ষেত্রে জাহাজ পণ্যের মূল্য করতে হবে। আমরা এখন একটা অনুপাত বের করব যে জাহাজ পণ্য এবং মাসুল তিনটার অনুপাত দ্বারায় যে 40 লাখ, 25 লাখ, 5 লাখ, তাহলে 8:2 বা 8:5:1। তাহলে অনুপাতের যোগফল তাহলে কি হবে? অনুপাতের যোগফল হবে হচ্ছে 14। তাহলে এখন আমরা এই অনুপাত অনুযায়ী আমাদের যে মোট ক্ষতি হয়েছে 30 লক্ষ টাকা, সেই 30 লক্ষ টাকা সকলের ঘাড়ে দিয়ে দিব। তাহলে এখন জাহাজ কর্তৃপক্ষের উপরে জাহাজের মূল্য ছিল 40 লাখ, ক্ষতিপূর্ব মূল্য যাই হোক, এখন আনুপাতিক হার পড়বে কি 14/8 যেহেতু তার এটা 8, তাহলে 14/8 তারপরে, তাহলে মোট ক্ষতির 14/8 পড়লে প্রায় 17,14,286 টাকা তার ক্ষতি তাকে বহন করতে হবে। এরপরে পণ্যের যে মালিক তার উপর কতটুক পড়বে? তো সেও 14/5 বহন করবে, তো 10,71,429। এরপরে মাসুলের বন্টন যদি করি, তাহলে মাসুলেরও খরচে 2,14,285। এভাবে ক্ষতিগুলো বন্টন। আংশিক ক্ষতির সমন্বয় বিবরণী বা বন্টন বিবরণী একই কথা। তো উত্তর আমাদের জাহাজের আংশিক ক্ষতি ধরা হবে এটা, পণ্যের আংশিক ক্ষতি ধরা হবে এটা, এবং মাসুলের আংশিক ক্ষতি ধরা হবে এটা। তো এতটুকু বুঝছে কিনা? জি স্যার। একই রকম ম্যাথ সমস্যা 8-এও বলা আছে, তারপরে আমি বুঝাই দিচ্ছি। আজকে আমরা মেরিন ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স করলে আশা করি আমাদের এই ব্যাংকিং ইন্স্যুরেন্সের সকল চ্যাপ্টার শেষ। এরপরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে থাকবো, বড় চ্যাপ্টারগুলো নিয়ে এক সাবজেক্ট নিয়ে থাকবো, ছোট ছোটগুলো শেষ করে দিচ্ছি। এখন দেখো, এরপরে একটি জাহাজ সমুদ্রে ঝড়ে পতিত হলো। জাহাজটি রক্ষা করার জন্য পণ্যের কিছু অংশ সমুদ্রে ফেলে দেওয়া হলো এবং জাহাজটি কায়িক শ্রমের সাহায্যে নিরাপদ স্থানে টেনে নেওয়া হলো। জাহাজটি এতে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলো। সাধারণ গড় ক্ষতির বিবরণী তৈরি করো এবং সংশ্লিষ্ট পক্ষ সমূহের মধ্যে ক্ষতির অংশ বন্টন করো। তো এখানে আমাদের কি কি বলছে যে আংশিক ক্ষতি ও অন্যান্য খরচ যদি আমরা চিন্তা করি তাহলে কি কি হয়েছে, তার আংশিক ক্ষতি বা অন্যান্য কি কি খরচ হয়েছে। জাহাজের ক্ষতি হয়েছে 20,000, জাহাজ টানার খরচ হয়েছে 50,000, তারপর হচ্ছে সমুদ্র ফেলে দেওয়া মালের মূল্য হচ্ছে 20,000, ভাড়া বাবদ ক্ষতি হচ্ছে 10,000। এখন আরো কি কি অন্যান্য তথ্য আমাদের এখানে দিছে, এখানে সব ক্ষতিগুলো দিছে, খরচ যা যা কাজ করছে সেগুলা। জাহাজের প্রকৃত মূল্য হচ্ছে 6,50,000, পণ্যের প্রকৃত মূল্য হচ্ছে 4 লাখ, প্রকৃত ভাড়া বা ওই যে মাসুলের মতো যেটা নিচ্ছে সেটা হচ্ছে 31,000। এখন আমরা সমাধান করতে গেলে প্রথমে সকল ক্ষতিগুলো আগে যোগ করে নিব। এই যে এখানে সমাধান, আংশিক ক্ষতির হিসাব, জাহাজের ক্ষতি, জাহাজ টানার খরচ,
সমুদ্রে ফেলে দেওয়ার মালের মূল্য সবগুলা, এরপর হচ্ছে ভাড়া বাবদ ক্ষতি, সবগুলা ক্ষতি টোটাল যোগফল হচ্ছে 1 লাখ। এখন এই ক্ষতিটা আমরা বিভিন্ন পক্ষের মধ্যে ক্ষতির অংশ এখন আমরা বন্টন করব। ক্ষতির অংশ যদি আমরা বন্টন করি তাহলে এখানে বিভিন্ন পক্ষের মধ্যে বন্টনকৃত ক্ষতির নির্ধারণের ছক। তো প্রথমে পক্ষ তাহলে কে? জাহাজ কর্তৃপক্ষ একটা পক্ষ, পণ্যের ভাড়া একটা পড়ছে, পণ্য একটা পক্ষ, আর একটা হচ্ছে পণ্যের ভাড়া। তাহলে প্রকৃত মূল্য জাহাজ ছিল 6,50,000, পণ্যের মূল্য ছিল 4 লাখ, পণ্যের ভাড়া ছিল 31 লাখ, টোটাল 10,81,000। এবং ক্ষতির পরিমাণগুলা, জাহাজের ক্ষতি হয়েছে 20,000, পণ্যের পণ্যের ক্ষতি পরিমাণ হচ্ছে কত? 20,000। জাহাজের ক্ষতি, পণ্যের ক্ষতি, আর পণ্যের ভাড়া হচ্ছে কত? 10,000। এইভাবে সবগুলা ক্ষতি আমরা তার প্রকৃত মূল্য থেকে বাদ দিলে তাদের অ্যাকচুয়ালি এখন বর্তমান মূল্য দাঁড়াবে এগুলা। জাহাজের দাঁড়াবে 6,30,000, পণ্যের মূল্য দাঁড়াবে হচ্ছে 3,80,000, এবং পণ্যের ভাড়া হবে 21,000, টোটাল 10,31,000। এখন এই 10,31,000 টাকাকে যার যার মূল্য অনুযায়ী এই বন্টন করে দিব। তো ক্ষতির বাদে মূল্য, এখন মোট ক্ষতিটা তার যার যার ঘাড়ের উপর দিয়ে দেব, কারণ পক্ষ হচ্ছে 3টা খাতে হয়েছে। তো 1 লাখ টাকা মোট ক্ষতি জাহাজ কর্তৃপক্ষের উপর হবে 61,160, পণ্য যে আনছে তাদের ক্ষেত্রে হবে 36,857, এবং পণ্যের ভাড়া বাবদ যেটা হবে সেটা 2,037। তাহলে টোটাল হচ্ছে 1 লাখ টাকা। এটা হচ্ছে মোট ক্ষতির পরিমাণ। এ পর্যন্ত ক্লিয়ার তো নাকি? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে সাধারণ ক্ষতির আংশিক। তো এখন আমরা অলরেডি মেরিন ইন্স্যুরেন্স 2টা পার্ট আমরা শিখছি, বিশেষ আংশিক ক্ষতি, সাধারণ আংশিক ক্ষতির ম্যাথ আমরা গত 2 ক্লাসে শিখলাম। আজকে আমরা ফায়ার ইন্স্যুরেন্সেও চলে যাব। স্যার এই ম্যাথগুলো ইংলিশে দেওয়া থাকবে না? হ্যাঁ, ইংলিশে থাকবে, এই যে ইংলিশের ম্যাথের সাপোর্টিং আছে, তো এগুলো করে নোট করে ফেলো, তাহলে আর তোমাদের ব্যাংকিং ইন্স্যুরেন্স শেষ হয়ে যাবে। এরপরে তোমাদের সাবজেক্ট নিয়ে থাকবে হচ্ছে বেশিরভাগ সময় ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশন। স্যার এইগুলার বাইরে কি আর ব্যাংকিং এর কোনো ম্যাথ নাই? না, এগুলোর বাইরে এই 3টা খাতে। আচ্ছা, এখন আচ্ছা স্যার। ম্যাথ হচ্ছে ম্যাক্সিমাম বেশি হচ্ছে তোমার ট্যাক্সে, তারপর হচ্ছে তোমাদের মার্কেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, তারপর এটাতে তো 3টা পার্ট, 3টা চ্যাপ্টার, আর ইয়াতে ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্সের একটা আছে, ওখানে কিছু ম্যাথ আছে, 1-2টা চ্যাপ্টার, ওগুলা। আচ্ছা, এখন আবার আমরা সমস্যা 5-এ যাই। সমস্যা 5-এর আগে আমরা ফায়ার ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলে নিই তারপরে। তো অগ্নি বীমার বিষয়টা তো আমরা মোটামুটি জানি, আগুনে পুড়ে গেলে যে পুড়ে যাওয়া জনিত ক্ষতির হাত থেকে নিরাপদ থাকার জন্য যে বীমার আশ্রয় করা হয় বা বীমা করা হয় তাকে অগ্নি বীমা বলে। তো একটি কোম্পানির ক্ষেত্রে ইন্স্যুরেন্সের বীমা যে কোনো বিষয়ের উপর হতে পারে, যে কোনো আগুন লাগার উপর ডিপেন্ড করে হতে পারে। তো এখন বীমা কোম্পানির অগ্নি বীমার ক্ষেত্রে কিছু সূত্র আছে। তো এর আগে একটু কিছু ধারণা উপর থেকে নিয়ে নেই। যেমন এখানে অলরেডি বুঝছি, তারপরও যে এই বীমায় বিমাকৃত বিষয়বস্তু অগ্নিকাণ্ডের দ্বারা ক্ষতিগ্রস্ত হলে বীমাকারী বীমা গ্রহীতাকে চুক্তি মোতাবেক ক্ষতিপূরণ প্রদান করবে। এখন চুক্তি যত টাকার হবে অত টাকারই ক্ষতিপূরণ প্রদান করবে। তো কোনো বীমা গ্রহীতা সম্পত্তির মূল্য বেশি দেখিয়ে যাতে অধিক পরিমাণ
অর্থ বীমা প্রতিষ্ঠান থেকে আদায় করতে না পারে, সেজন্য অগ্নি বীমায় গড়পড়তা নিয়মে ক্ষতি নির্ণয় করা হয়। তো গড়পড়তা নিয়মের সূত্র হচ্ছে যে এখানে দেওয়া আছে। তো গড়পড়তা নিয়মে ক্ষতি নির্ণয় করা হয় যদি কোনো সম্পত্তি একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করা থাকে এবং আংশিক ক্ষতির উদ্ভব হয়, তবে বীমা কোম্পানিগুলো আনুপাতিক হারে ক্ষতি বন্টন করে। তাহলে এই বিষয় থেকে আমরা জানতে পারলাম যে আমরা যতই আগুনে পুড়ে যাবে বলে আমরা বেশি বেশি বীমা করে রাখবো তা না। এখন ক্ষতি যদি হয় 500 টাকা, আর বীমা কোম্পানি যদি 5 জন হয়, তাহলে প্রত্যেকে 100 টাকা করে বহন করবে যদি সমানভাবে হয়। এটার জন্য প্রত্যেকে 500 করে দিবে না। তো এই জন্য এটা বলছে যে এই বীমার কারণে আংশিক ক্ষতির উদ্ভব হলে তখন বীমা কোম্পানিগুলো আনুপাতিক হারে ক্ষতি বহন করে। আমার কথা বুঝতেছো তো নাকি? এরপর অগ্নি বিমাতে বিমাকৃত বিষয়বস্তু এক বা একাধিকও হতে পারে। অগ্নি বিমাতে বিমাকৃত বিষয়বস্তু এক বা একাধিকও হতে পারে। যাই হোক, বিভিন্ন ধরনের বীমায় ক্ষতি নির্ণয়ের জন্য আমরা 3টি বৈশিষ্ট্যকে বিবেচনা করতে পারি। তো যা নিম্নরূপ হচ্ছে কি, একটি বীমা কোম্পানি থাকবে, 2টি বীমা কোম্পানিও থাকতে পারে, একাধিক বিষয়বস্তু বা একাধিক বীমা কোম্পানিও থাকতে পারে। এখন একটি বিষয়বস্তু ও একটি বীমা কোম্পানি নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে মেথড। তো যদি কোনো সমস্যায় একটি মাত্র বিষয়বস্তুর জন্য একটি মাত্র বীমা কোম্পানির সাথে চুক্তি সম্পাদন করা হয়, তখন গড়পড়তা নীতি প্রয়োগ করে সমস্যার সমাধান করা হয়। তো গড় নীতির সূত্রটা হচ্ছে বীমা দাবি সমান সমান বীমা পত্রের মূল্য ইন্টু হচ্ছে ক্ষতি বা হচ্ছে দুর্ঘটনাকালীন বিষয়বস্তুর প্রকৃত মূল্য। তাহলে সূত্রটা আবার কি ইংলিশে, ইন্স্যুরেন্স ক্লেম, যে ইনস্যুরড ভ্যালু ইন্টু হচ্ছে লস আর অ্যাকচুয়াল ভ্যালু অফ সাবজেক্ট ম্যাটার অন দ্য ডেট অফ অ্যাক্সিডেন্ট। তো যেটা বিষয়বস্তু হবে। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা সমস্যা 1 নম্বর ম্যাথটা আমরা দেখি। সমস্যা 1-এ আমাদের কাছে কি বলছে? সমস্যা 1-এ বলছে যে 6 লক্ষ টাকা মূল্যের বাড়িটি একটি গড়পড়তা বীমাপত্রের অধীনে 4 লক্ষ টাকা বীমা করা হয়েছে। তো গড়পড়তা বীমাপত্রের অধীনে, এখন গড়পড়তার অনুযায়ী এটা একটা নিয়ম বা সূত্র আর কি। তো 4 লক্ষ টাকা বীমা করা হয়েছে, বাড়িটি আগুনে নষ্ট হয়ে যায় এবং প্রকৃত ক্ষতির পরিমাণ দাঁড়ায় 2,40,000 টাকা। বীমা গ্রহীতা এই ক্ষতির জন্য বীমাকারীর নিকট থেকে কত টাকা আদায় করতে পারবে? এখন ক্ষতি হয়েছে এত, এখন তার মূল্য ছিল 6 লাখ, কিন্তু বীমা করছে হচ্ছে 4 লাখ টাকার। তো গড়পড়তা মানে হচ্ছে আনুপাতিক হারে ক্ষতিটা বা বীমার দাবির পরিমাণ বের করা। এখন আমরা গড় নীতির নিয়ম অনুযায়ী বীমা দাবির সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটা কি, যে বীমা পত্রের মূল্য ইন্টু হচ্ছে ক্ষতি বা হচ্ছে বীমা ইন্টু হচ্ছে ক্ষতি, আর এটা হচ্ছে কি স্যার দুর্ঘটনা। গড়পড়তা মানে কি? গড়পড়তা হচ্ছে একটা গড়, মানে এখন গড় এক একজনের উপর যার যার অংশ। একটু আগে আমরা কি করছিলাম, মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যার যার অনুপাতে ক্ষতিগুলা বন্টন করছি না? জি স্যার। তো এখানেও তাই, মানে যার যার অনুপাতে বা ওই ক্ষতির অংশ এবং বীমার অংশর অনুপাতে তোমার বীমা দাবি নির্ণয় করা হয়। এখন তুমি তোমার বাড়ির মূল্য 6 লাখ, এখন তুমি বীমা করছো 4 লাখ, এখন ক্ষতি হয়েছে 2,40,000, তোমারে কি 2,40,000 পুরা দিবে না? তোমার বাড়ির মূল্যের সাথে আম, সমন্বয় করে যে টাকাটা দিবে সেটাকেই বলা হয় গড়পড়তা। এখন বুঝছো কিনা? জি স্যার। তা এখন দেখো, বীমা পত্রের মূল্য হচ্ছে এখানে কি বলে 4 লক্ষ টাকা, আর দুর্ঘটনাকালীন বিষয়বস্তুর প্রকৃত মূল্য ছিল কত? 6 লাখ। এখন তুমি বলো 6 লাখের এগেন্সে তুমি 4 লাখ টাকার ব্যাকআপ নিছো, তাহলে 2,40,000 টাকার কতটুকু ব্যাকআপ হবে?
বা বিমাকৃত দাবি হবে 1,60,000, এটাই হচ্ছে বিমা দাবির পরিমাণ। এইভাবে বিমা মূল্য এবং প্রকৃত মূল্যের সাথে সমন্বয় করে ক্ষতিকে অ্যাডজাস্ট করে যে ভ্যালুটা বের করা হয় সেটার পদ্ধতির নামই হচ্ছে গড়পড়তা পদ্ধতি। এতটুকু ক্লিয়ার তো নাকি? জি স্যার, ঐকিক নিয়মের মতো করছে এখানে। হ্যাঁ, এক কথা ঐকিক নিয়ম। এটা গৈরিক নিয়মটাকেই গড়পড়তা হিসাবে ধরা হয়েছে, গড়পড়তা। আচ্ছা, এরপরে সমস্যা 2 এর দিকে একটু তাকান। আজকে এই বই শেষ করে দিব, এখানে আর কোনো এক্সট্রা কোনো ম্যাথ ট্যাথ নাই। যদি কোনো তোমাদের চোখে পড়ে আমাকে জানাবে, আমি বুঝাই দিব না অন্য কোনো নতুন কোনো নিয়মের ম্যাথ ট্যাথ। ইন্স্যুরেন্সে এর বাইরে আর ম্যাথ আসে না। আর ম্যাক্সিমাম টাইম আমাদের ম্যাথ লাইফ ইন্স্যুরেন্স থেকে আসে, মেরিন ইন্স্যুরেন্সের উপরের অংশটুকু আসে বিশেষ ক্ষতি নিয়ে, আর ফায়ার ইন্স্যুরেন্সের ছোট ছোট কিছু ম্যাথ আসতে পারে। থিওরিও দিবে প্লাস ম্যাথও ম্যাচ করে দিবে, 2, 4, 5 নাম্বার একটা ম্যাথ দিয়ে দিবে সাথে একটা থিওরি। তো সমস্যা 2-এ বলছে কি, দেখো যে 1,00,000 টাকা মূল্যের একখানা ঘর গড়পড়তা বিমাপত্রের অধীনে 80,000 টাকায় বিমা করা হয়। ঘরখানা আগুনে বিনষ্ট হয়, এতে ক্ষতির পরিমাণ দাঁড়ায় 40,000 টাকা। বিমা গ্রহীতা বিমাকারীর কাছ থেকে কত টাকা ক্ষতিপূরণ পাবেন? ফলাফলের উপর মন্তব্য করো। তাহলে 1,00,000 টাকার একখানা ঘর গড়পড়তা বিমাপত্রে 80,000 টাকা বিমা করা হয়। তাহলে প্রকৃত মূল্য থেকে বিমা মূল্য কম, ক্ষতি দাঁড়ায় 40,000। তাহলে বিমাকারীকে কত টাকা? ঠিক আগের মতোই সূত্র আমরা অ্যাপ্লাই করব। বিমাপত্রের মূল্য দিব, এটার প্রকৃত মূল্যটা বসাবো, আর ক্ষতি। তাহলে 40,000 টাকা যেহেতু কম করছে, মানে 1,00,000-এ যদি 80,000 হয়, 40,000 হয় 32,000 টাকা। তো বিমা গ্রহীতার বিমাকারীর কাছ থেকে 32,000 টাকা ক্ষতিপূরণ পাবে। এবং আমাদেরকে একটা প্রশ্ন বলছে যে ফলাফলের উপর একটা মন্তব্য করো। এই মন্তব্যটা একটু আমরা বুঝার বিষয়, এই জন্য এই ম্যাথটা করা, যে বিমাপত্রটি অবিমাকৃত বা আন্ডার ইনস্যুরড যদি হতো, তাই তাই এই ক্ষেত্রে বিমাকারী বিমা গ্রহীতাকে আনুপাতিক হারে 32,000 টাকা ক্ষতিপূরণ করবে, এবং 40,000 থেকে 32,000 বাদ দিলে 8,000 টাকার ক্ষতি বিমা গ্রহীতা নিজে বহন করবেন। তো এটাই আর কি, সিম্পল বিষয়। এরপর হচ্ছে সমস্যা 3, আমরা স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছি যে এটাও সেম সূত্র রিলেটেড ম্যাথ। এটারও সেম মন্তব্য চাইছে। 4 নাম্বার ম্যাথও সেম, এটা ইংলিশে আর কি করা, এটাও আমরা পারবো। 5 নাম্বার ম্যাথও সেম, ইংলিশে একই রকম। 7 নাম্বার ম্যাথও একই রকম। এখন আমরা আজকে শিখবো এগুলা, তাহলে আমরা 7 পর্যন্ত একই রকম ম্যাথ, হ্যাঁ পারবো তো নাকি? ইংলিশে একটা ম্যাথ তাহলে বুঝাই দিই, এখন যেহেতু বাংলা দেখছি। এরপর আরেকটা পদ্ধতি আছে, ওটা হলে মোটামুটি ফায়ার ইন্স্যুরেন্স আজকের ক্লাসে শেষ হয়ে যাবে। যে মিস্টার রাসেল ইনস্যুরড এ ওয়্যার হাউস ওর্থ হচ্ছে কত? 25 লক্ষ টাকা। পর টাকা হচ্ছে কত? 30 লক্ষ টাকা, আন্ডার অ্যান অ্যাভারেজ পলিসি। অ্যাভারেজ বা গড়পড়তা একই কথা। দ্য ওয়্যার হাউস ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার অ্যান্ড দ্য অ্যাকচুয়াল লস অ্যাসার্টেন্ড হচ্ছে 16 লক্ষ টাকা। হাউ মাচ ক্যান মিস্টার রাসেল রিকভার ফ্রম দ্য ইন্স্যুরেন্স কোম্পানি? তো ইন্স্যুরেন্স কোম্পানিতে আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করি, ইনস্যুরড ভ্যালু ইন্টু হচ্ছে কি লস, বাকি হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু অফ সাবজেক্ট ম্যাটার অন দ্য ডেট অফ অ্যাক্সিডেন্ট। তাহলে আমরা এখন মানগুলা যদি বসাই, টোটাল তার প্রকৃত এই বিমাকৃত মূল্য ছিল এই অঙ্কে দেখো 30 লাখ, কিন্তু প্রকৃত মূল্য ছিল 25 লাখ, বেশি করছে।
তার ক্ষতি হয়েছে 16 লাখ। এখন বেশি বিমার করার কারণে এই অঙ্কর ক্ষেত্রে আমাদের অ্যামাউন্টটা সে বেশি পাবে, কারণ বেশি বিমা করছে। তো কমেন্ট দ্য পলিসি ওভার ইনস্যুর্ড, তো পলিসিটা বেশি মূল্যে করা হয়েছে, ওভার ইনস্যুর্ড হয়েছে। সো দ্য ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে আপ টু লস টাকা এত, নো পেমেন্ট উইল বি মেড ওভার লস, লসের অতিরিক্ত কিন্তু দিবে না, বিকজ ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট ইজ এ কম্পেনসেটিং কন্ট্রাক্ট। ইন্স্যুরেন্স কোম্পানি কখনোই ক্ষতিপূরণের উঠবে অতিরিক্ত কোনো টাকা দিবে না। তুমি বেশি করতে পারো, সমস্যা নাই, ক্ষতি কম হয়েছে, তুমি ক্ষতি কমটাই পাবা। এই ম্যাটার থেকে আমরা পুরোপুরি একটু ধারণা পেলাম যে আমরা বেশি বিমা করলেও আমাদের ক্ষতির অংশ অনুযায়ী ক্ষতির টাকাটাই পাবো, লসে 16 লক্ষ টাকাই পাবো। ম্যাটটা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, এবার আমাদের এটা হচ্ছে একটা কোম্পানির সাথে যদি আমাদের কন্ট্রাক্ট হয়, তো তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন যদি আমাদেরকে একটি বিষয়বস্তু ও দুইটি বীমা কোম্পানি নিয়ে কাজ করতে বলে, তখন আমরা কি করব? তো এখানে একটি বিষয়বস্তু এবং দুইটি কোম্পানি, তখন আমাদের সূত্রটা কি? যেখানে সহ বীমাকারীর ক্ষতিপূরণের অংশ। তো এই রিলেটেড ম্যাথ আমরা দেখব যে সহ বীমাকারীর ক্ষতিপূরণের অংশ, যে সূত্রটা কি? বীমাপত্রের অর্থের পরিমাণ ইনটু ক্ষতি, আগের মতো উপরের অংশ সেম, কিন্তু নিচে হচ্ছে সকল বীমাপত্রের মোট অর্থের পরিমাণ। সকল বীমাপত্রের মোট অর্থের পরিমাণ, এখন যত জায়গায় বীমা করছে তত জায়গার টাকাটার যোগফলই হচ্ছে সকল বীমাপত্রের মোট অর্থের পরিমাণ। তো সূত্র বুঝলাম, এখন আমরা এই রিলেটেড একটা ম্যাথ আমরা কমপ্লিট করার চেষ্টা করি। মিস্টার জাকির একই সম্পত্তির জন্য সাধারণ বীমা কোম্পানির কাছ থেকে 40,000 টাকার এবং জনতা বীমা কোম্পানির কাছ থেকে 20,000 টাকার দুইটি বীমাপত্র গ্রহণ করলো। অতঃপর অগ্নিকাণ্ডের ফলে সম্পত্তির 18,000 টাকার ক্ষতি হলো। এক্ষেত্রে কোন কোম্পানি ক্ষতিপূরণ কত অংশ বহন করবে? তো এখন কোন কোম্পানি কতটুকু অংশগ্রহণ বহন করবে, তখন আমরা সেটা সূত্র অ্যাপ্লাই করি, যে সহ বীমাকারী সাধারণ বীমার ক্ষতিপূরণের অংশ। এর সূত্র হচ্ছে সহ বীমা কোম্পানি সাধারণ বীমার বীমাকৃত মূল্য ভাগ হচ্ছে সহ সব বীমাপত্রের মোট মূল্য ইন্টু হচ্ছে কি ক্ষতি। আচ্ছা, সহ বীমা কোম্পানি সাধারণ বীমার বীমাকৃত মূল্য, তাহলে সাধারণ বীমার বীমাকৃত মূল্য মোট হচ্ছে 40,000 টাকা, আর নিচে হচ্ছে কি সব আর নিচে হচ্ছে সব বীমাপত্রের মোট মূল্য, সব বীমাপত্র হচ্ছে 40,000 এবং 20,000, আর ইন্টু হচ্ছে কি ক্ষতি। এখানে ক্ষতিটা পাশাপাশি দেওয়া, বাট এইখানে ক্ষতিটা একটু দূরে নিয়ে করা, আমরা চাইলে একটু উপরে নিয়ে 40,000 ইন্টু এটা দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে স্ববিমাকারী সাধারণ বীমার ক্ষতিপূরণের অংশ হচ্ছে 12,000 টাকা করে। যদি 12,000 টাকা করে পড়ে, তাহলে এখন স্ববিমাকারী জনতা বীমার ক্ষতিপূরণের অংশ কি হবে? তো স্ববিমাকারী জনতা বীমার তাহলে সে জনতা বীমা করছে 20,000 টাকার, ক্ষতি আবার হচ্ছে 18,000 টাকার, তাহলে মোটের ভিতরে তার ক্ষতির বন্টন হবে কত? 6,000। তার মানে দেখো 18,000 টাকার ক্ষতির বন্টনটা যার কাছে বেশি টাকার আবেদন করা হয়েছে বা বীমা করা হয়েছে সে দিতে বাধ্য, সে দিবে হচ্ছে 12,000। যার কাছে কম টাকার বীমা করা হয়েছে সে কম টাকা দিবে 6,000। এতটুকু বুঝছে কিনা? জি স্যার। এরপর ফাইনালি তো এটাই হচ্ছে, এই হচ্ছে সূত্র। তাহলে আমরা একটা কোম্পানির ক্ষেত্রে স্যার ফায়ার। নিচে নিচে এই যে এখানে লিখছে সমবর্তী, এটা অর্থ কি?
আচ্ছা, এটা আমি পড়ে শোনাই মন্তব্যটা তাহলে কি বলছে। এখানে মন্তব্য লাস্টে বলছে যে উপরোক্ত ক্ষেত্রে ক্ষতিপূরণের অংশগ্রহণ করায় কোম্পানিগুলোর কোনো সমস্যা হয় নাই, কারণ যার যার অনুপাতে অনুপাতে শেষে ক্ষতিগুলো বহন করছে। কারণ বিমাপত্রগুলো সমবর্তী, মানে সমবর্তী বলতে কনকারেন্ট মানে বোঝাচ্ছে সব কিছু তার যার সবার ক্ষেত্রে আইন বা যার যার কি বলে এটাকে, যে আইন সবার জন্য সমান বা একটা কথা বলে না, ঠিক সেম। এখন আইনে এই কোম্পানির কাছে 40,000 টাকার করছে, এখন সে তো অতটুকুই বহন করবে। সে 20,000 টাকার বহন করছে, সে সে তার অনুপাতে 6,000 টাকা বহন করবে। এখন বিমাপত্রগুলো সমবর্তী বোঝাচ্ছে, এই সমান বলতে বোঝাচ্ছে তাদের প্রায়, মানে তাদের ন্যায্যতা সবার ক্ষেত্রেই সমান, কারোর সাথে অবিচার করা হবে না, এইটাকে বলা হয় সমবর্তী। কিন্তু বিমাপত্রগুলো আংশিক সমবর্তী হলে সমস্যা দেখা দিতে পারে। এখন আংশিক বিমাপত্রগুলি আংশিক হয়, তাহলে ক্ষেত্রে আবার সমস্যা দেখা দিতে পারে। এটা প্র্যাকটিক্যালি থাকলে দেখবো, না হলে নাই। তো এমনি দুইটা কোম্পানির ভিতরে যদি আমরা বিমার দাবি বন্টন করি, তখন আমরা এই সূত্র দিয়েই অ্যাপ্লাই করব। এতটুকু ক্লিয়ার তো? জি স্যার। দেখো এখানে উদাহরণ 9ও সেম। আচ্ছা, আমরা একটা ইংলিশ ম্যাথ করাই তাহলে, তারপর ক্লোজ করে দিব। 9 নম্বরটা দেখো, বাংলা ম্যাথ। 10 নম্বর বলছে যে মঈন খান পারচেস টু পলিসিস, দুইটা পলিসি ক্রয় করা হয়েছে। ফর্ড হচ্ছে 3 লাখ টাকা এবং 2 লাখ টাকা ফ্রম রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি রেসপেক্টিভলি ফর হিজ হাউস। After few months, the house was destroyed by fire and the loss ascertained টাকা হচ্ছে 4 লক্ষ। How much and at what ratio the Rupali and Sonali insurance company will pay the claim to Moin Khan? তাহলে এখন কি করতে হবে, ওই আগের মতোই, যে পার্ট অফ দ্য ক্লেম টু বি পেড বাই রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে প্রথমে কি হবে, ইনস্যুরড ভ্যালু অফ রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি সেটা নিয়ে আসবো। সেটা হচ্ছে আমাদের কত, 3 লাখ টাকা নিয়ে আসলাম। তার ইন্টু হচ্ছে লস হয়ে গেছে তার 4 লাখ টাকা। হ্যাঁ, রূপালীর ভ্যালু ছিল এত। এখন দুইটার কোম্পানির মোট বিমা করা ছিল 30 আর 20 50,000, তাহলে লসের উপর তার বহন করতে হবে 2 লক্ষ। 4 লাখের ভিতরে তার 2,40,000 বহন করতে হবে। এরপরে পার্ট অফ দ্য ক্লেম টু বি পেড বাই সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি, একই রকম সূত্র অ্যাপ্লাই করব। তো ইনস্যুরড ভ্যালু অফ সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি, তার জন্য বিমা করা হয়েছিল মাত্র 2 লাখ টাকা। তাহলে এই জন্য 2 লাখ টাকা নিয়ে কাজ করবে এবং ক্ষতিটাও সে 2 লাখ অনুযায়ী বন্টিত হবে। তাহলে মোট বিমাকৃত মূল্যের উপর 2 লাখ যা হয় ক্ষতি, তাই হবে 1,60,000 টাকা। এখন কমেন্ট করব যে রূপালী কোম্পানি উইল পে দ্য ক্লেম অফ টাকা 2,40,000 অ্যান্ড সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে 1,60,000 টু মঈন খান। সো দ্য রেশিও অফ দ্য ক্লেম, তো আমাদের বলছে একটা রেশিও দেখায় দিই, তো রেশিও চাইলে দেখায় দিতে পারো যদি প্রশ্নে চায়। তো প্রশ্নে যে রূপালী কোম্পানি উইল পে দ্য ক্লেম অফ 2,40,000 অ্যান্ড সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে 1,60,000 টু মঈন খান, সো রেশিও অফ দ্য ক্লেম, তো আমরা মান বসাই দিলেই হবে। আমরা এতটুকু ক্লিয়ার তো? রাধা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ফায়ার ইন্স্যুরেন্সের এক পক্ষ দুই পক্ষ বিশিষ্ট ইন্স্যুরেন্স সংক্রান্ত ম্যাথ আমাদের শেষ। 11 পর্যন্ত এখানে ফায়ার ইন্স্যুরেন্স 1 থেকে 11 পর্যন্ত ম্যাথ আছে। আর ওইখানে তোমার মেরিন ইন্স্যুরেন্সের ওই পর থেকে যেই ম্যাথগুলো আছে, যে সাধারণ আংশিক ক্ষতির যে ম্যাথগুলা, জাহাজের বন্টন সংক্রান্ত যে ম্যাথগুলা, উদাহরণ 7 থেকে 8 পর্যন্ত দুইটা ম্যাথই আছে আর কি ওখানে, এই দুইটা ম্যাথ সহ এদিকের 11টা ম্যাথ।
13টা ম্যাথ দেখে ফেললো, আশা করি এই সাবজেক্টটা মোটামুটি আমাদের ক্লোজ। তো ঠিক আছে, এই পর্যন্ত পড়ো। নেক্সট আমরা নতুন সাবজেক্টের নতুন চ্যাপ্টার নিয়ে কাজ করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আদাব। আচ্ছা।